9 আগস্ট আনুমানিক সকাল 10টার দিকে হঠাৎ আরজিকর হসপিটাল থেকে এক ব্যক্তির বাড়িতে ফোন যায়। সেই ব্যক্তি ফোন উঠায় এবং তাকে বলা হয়, আপনি কি এই ডাক্তারের বাবা? সেই ভদ্রলোক বলেন, হ্যাঁ। তখন সেই আরজিকর হসপিটাল থেকে জানানো হয়, যত শীঘ্রই হোক আপনি তাড়াতাড়ি হসপিটালে চলে আসুন, আপনার মেয়ের শরীরের অবস্থা ভীষণ খারাপ। এই কথা শুনে সেই ভদ্রলোক তো সম্পূর্ণভাবে ঘাবড়ে যায় যে হঠাৎ কী হলো। কালকে রাতেই যেই মেয়ের সাথে কথা হলো সে সম্পূর্ণভাবে সুস্থ, কত সুন্দর হেসে খেলে কথা বললো, হঠাৎ আচানক তার কী হয়ে গেল। তারপরে সেই ভদ্রলোক আবার জিজ্ঞেস করে যে কেন, সত্যি কথা বলুন তো, ওর কি হয়েছে। তারপরে সেই হসপিটাল থেকে জানায়, আপনার মেয়ে আত্মহত্যা করেছে, আর আপনারা যত তাড়াতাড়ি পারুন হসপিটালে চলে আসুন। তারপরে ফোনটা রেখে দেওয়া হয় এবং এই ঘটনা তখন সেই ভদ্র তখন তার ওয়াইফকেও জানায়। এই কথা শুনে তো মা বাবা দুজনাই দুঃখে ভেঙে পড়ে যে তার মেয়ে সেই দুনিয়াতে আর নেই। সাথে সাথে যে কোনো অবস্থাতেই মা বাবা দুজনাই ছুটে চলে যায় সেই আরজিকর হসপিটালে এবং গিয়ে দেখতে চায় তার মেয়েকে, কিন্তু শত অনুরোধ করা সত্ত্বেও তার মেয়েকে সে দেখতে পায় না। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা অপেক্ষা করার পর তার মেয়েকে দেখতে দেওয়া হয়। আর সেই মুহূর্তে সেই মেয়ের যা অবস্থা ছিল, সেই অবস্থা দেখে মা বাবার শরীর তো একদমই ভয়ে শিউরে ওঠে। সেই মেয়েটি ছিল ডাক্তার। মেয়েটি খুন হয়ে গেছে এবং খুন হওয়ার পরে তাকে ধর্ষণ পর্যন্ত করা হয়েছে। তার যৌনাঙ্গ দিয়ে রক্তপাত হচ্ছে, তার শরীরের বিভিন্ন অংশ ভেঙে দেওয়া হয়েছে, কোমর ভেঙে দেওয়া হয়েছে, পায়ের গোড়ালি ভেঙে দেওয়া হয়েছে এবং শরীরের বিভিন্ন জয়েন্ট ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু এবার প্রশ্ন হলো, এই ঘটনাটা কিভাবে হলো, কেই বা করলো, কারাই বা এর জন্য দায়ী? এই সম্পূর্ণ ঘটনাটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। তাই ঘটনাটা সম্পূর্ণ জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি চোখ রাখুন। নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম আর আপনারা দেখছেন আরডিএম ক্রাইম, যেখানে শুধুমাত্র সমাজে ঘটে যাওয়া যে কোনো সত্য ঘটনাকেই তুলে ধরা হয়। আর আপনারা যদি এরকম নতুন নতুন ঘটনা শুনতে ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা সবার প্রথমে আপনার কাছেই পৌঁছে যায়। 8ই আগস্ট 2024 কলকাতার আরজিকর হসপিটালে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। সেই রাতে সেখানকার কর্মরত বেশ কিছু ডক্টর ছিল যারা কন্টিনিউ অনেকক্ষণ ধরে ডিউটি করছিল। ডিউটি করতে করতে তারা প্রায় ক্লান্ত হয়ে যায় এবং রাত 12টার পরে তারা কোনো রকমে একটু সময় বাঁচিয়ে খাওয়া দাওয়া করে অনলাইন থেকে খাবার দাবার নিয়ে আসে। এবং তারপরে এক মহিলা ডাক্তার ছিল, সে মনে করলো যে সারাদিন অনেক পরিশ্রম গেছে, একটু কিছু বিশ্রামের সময় পাওয়া গেছে। এই ভেবে সেই মহিলা ডাক্তার যাই হচ্ছে সেই হসপিটালের 4 তলায় সেমিনার রুমে বিশ্রামের জন্য, এবং সে বিশ্রাম নিতে সেখানে যায়। কিন্তু সেই বিশ্রামটাই তার জীবনের শেষ বিশ্রাম হয়ে দাঁড়ালো। এই ঘটনায় আমি সেই ডক্টরের নাম আমি নিচ্ছি না, তো নামটা আমি স্কিপ করে যাচ্ছি। তো যাই হোক, সেই ডক্টর যাই হচ্ছে সেখানে বিশ্রাম নিতে। পরের দিন সকালবেলায় খবর পাওয়া যায় যে সেই ডক্টরের ঘরের মধ্যে লাশ পড়ে আছে, আর লাশটাও বীভৎস আকারে পড়ে আছে। তার সারা শরীর পুরো নগ্ন অবস্থায় পড়ে আছে এবং তার যৌনাঙ্গ দিয়ে রক্তপাত হচ্ছে, শরীরের বিভিন্ন জায়গায় ভেঙে চুরে গেছে, কোমর, গোড়ালি এবং হাতের বিভিন্ন জয়েন্টগুলো। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং হত্যা করার পরে তাকে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে। এরপর এই ঘটনা যখন জানাজানি হয়ে যায় এবং খুব শিগগিরই এই ঘটনাটা ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও পুরো সম্পূর্ণভাবে ভাইরাল হয়ে যায় এবং অতি শীঘ্রই এই ঘটনা আমাদের পুরো ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং খুবই অল্প সময়ের মধ্যেই শুধু ভারতবর্ষ না, ভারতবর্ষের বাইরেও আমেরিকা, লন্ডন, জার্মান এই সমস্ত জায়গাতে এই ঘটনার আঁচ ছড়িয়ে পড়ে। চারিদিকে মানুষ দলে দলে এক জায়গায় হয়ে ওঠে এবং প্রত্যেকটা মানুষের দাবি একই ছিল, এই ঘটনার জন্য যে দায়ী তাকে উপযুক্ত যেন শাস্তি দেওয়া হয়। কারণ ডাক্তারকে কিন্তু একরকম মানুষ ভগবানের চোখেই কিন্তু দেখে, কারণ ডাক্তার কিন্তু পারে একটা মানুষের জীবন বাঁচাতে। আর আমাদের সমাজে যখন একটা ডাক্তারেরই কোনো নিরাপত্তা নেই, তবে এটা আমাদের কেমন সমাজ। যাই হোক, এই ঘটনা হয়ে যাওয়ার পর পুলিশ যখন সিসিটিভি ক্যামেরা চেক করে, তো সেমিনার হলে আশেপাশে যে সিসিটিভি ক্যামেরা ছিল সেটাতে ধরা পড়ে যে সঞ্জয় রয় নামে এক সিভিক ভলেন্টিয়ার সেই রুমে গেছিল এবং সেই রুম থেকে পরবর্তীতে একটা ব্লুটুথ পাওয়া যায় ভাঙা অবস্থায়, এবং পুলিশ সেটাকে নিয়ে তদন্ত করে দেখে যে সেই ব্লুটুথটা ছিল হচ্ছে সঞ্জয় রয়ের। এবং সেই মুহূর্তে সঞ্জয় রয়কে দোষী সাব্যস্ত করে পুলিশ তখন গ্রেপ্তার করে এবং এখনও সঞ্জয় রয় পুলিশের হেফাজতে আছে। এবং এর সাথে সাথে সেই কলেজের যে প্রিন্সিপাল ছিল তাকেও গ্রেপ্তার করা হয়। পুলিশের অনেক জিজ্ঞাসাবাদের পরেও
সঞ্জয় রায় কিন্তু প্রথমে মুখ খোলে না। প্রথমে সে সম্পূর্ণ ঘটনাটাকে এড়িয়ে যায় যে সে কিছুই জানে না। তারপরে পুলিশের কঠোর জেরার পরে সঞ্জয় রায় কিন্তু মুখ খুলতে বাধ্য হয়। সে বলে যে ঘটনাটা সেই করেছে। কিন্তু পুলিশ এটা বুঝতে পেরেছে যে ঘটনার পেছনে আরও অনেক রহস্য লুকিয়ে আছে। কারণ এই সিভিক পুলিশ কী করেই বা জানলো যে অত রাত্রিবেলায় সেই মেয়েটা সেই রুমে একা রয়েছে, আর এত মানুষ থাকা সত্ত্বেও সেই সিভিক পুলিশের এত বড় দুঃসাহসী বা কী করে হলো? এই ঘটনার জন্য কি সে একা দায়ী, নাকি এই ঘটনার পেছনে আছে আরও অনেক বড়সড় ষড়যন্ত্র? নাকি এমনটাও হতে পারে যে সেই ডক্টর সেই হসপিটাল সম্পর্কে এমন কোনো তথ্য জেনে গেছিল যেটা বাইরে প্রকাশ পেয়ে গেলে হয়তো হসপিটালের নাম খারাপ হয়ে যেতে পারে? এরকম অনেক রকমের কৌতূহল এখন পুলিশের মনে এবং পুরো ভারতবর্ষের লোকের মনে ছড়িয়ে গেছে। তো যাই হোক, তদন্ত এখনও জোর দমে চলছে। সারা দুনিয়ার মানুষ এখন একটা জিনিসই চাইছে, এই ঘটনার সুবিচার যাতে হোক। এই ঘটনার জন্য যে সত্যিকারের দায়ী এবং এর পেছনে যাদের যাদের হাত আছে তাদের প্রত্যেকেরই যেন কঠোর সাজা যাতে হয়। কিন্তু দেখো, এরপরেও একটা কথা বলার আছে, যে দোষী তাদের সাজা যতই হোক না কেন, যার জীবন একবার চলে যায় তার জীবন কিন্তু আর কখনোই ফিরে আসবে না। আমি এর আগে আমার এই ভিডিওটাতে বলেছিলাম, আমাদের দেশের মেয়েরা না জীবিত অবস্থায় তারা শান্তিতে থাকতে পারে, না তারা মরে যাওয়ার পরেও শান্তিতে থাকতে পারে। আমাদের দেশের মেয়েরা কোনোভাবেই তারা শান্তিতে বাঁচতে পারে না। তো যাই হোক বন্ধুরা, ঘটনাটা আরও অনেক বড় ছিল, যতটা পারলাম সংক্ষেপে বলার চেষ্টা করলাম। আবার খুব শিগগিরই দেখা হবে এরকমই একটা নতুন ভিডিওর সাথে। ততদিন ভালো থেকো, ধন্যবাদ।